মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিউ ইয়র্কে দলীয় প্রাইমারিতে হিলারি ও ট্রাম্পের জয়, চূড়ান্ত লড়াইয়ে বিজয়ের আশা সাবেক এই ফার্স্ট লেডির। সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত 50। শান্তি আলোচনা ব্যর্থ করার ষড়যন্ত্রকারীদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ রাশিয়ার। ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতির কঠোর সমালোচনা মার্কেলের। শিগগিরই মস্কোয় আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব আব্বাসের। এবং ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে এখনও নিখোঁজ 2 শতাধিক। 3 দিন পার হয়ে যাওয়ায় কমে এসেছে জীবিতদের সন্ধান পাওয়ার সম্ভাবনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দলীয় প্রাইমারিতে জয় পেয়েছেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিন্টন। এর মধ্যে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করলেন এই দুজন। এই বিজয়ের পর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াইয়েও ডেমোক্র্যাটদের জয়ের আশা করছেন হিলারি, আর ট্রাম্প বলছেন তার এই বড় বিজয়ে গাণিতিক হিসেবে মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ। আবারও সমর্থকদের জয়ের উল্লাসে ভাসালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই পর্বে নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আবারও জয়ের দেখা পেলেন এই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী। জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমর্থকদের তিনি বলেন, এ বিজয় আগামীর জয়ের বার্তা নিয়ে এসেছে। নিজ জন্মস্থানে এ জয় প্রত্যাশিত ছিল বলেও দাবি তার। আমার জন্মস্থানে এই বিজয় টিকা পরিয়ে দিয়ে আপনারা আমাকে গর্বিত করেছেন। আমি যুক্তরাষ্ট্রের সব রাজ্যে জিততে পারতাম, কিন্তু নিউ ইয়র্ক আমার একান্ত ব্যক্তিগত, একান্ত আপন। আমি জয় নিয়ে আশাবাদী ছিলাম। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট থেকে বারাক ওবামা পর্যন্ত ডেমোক্র্যাটদের যেভাবে নিজেদের সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা, আমি নিশ্চিত আমিও সেই সুযোগ পাব। চূড়ান্ত লড়াইয়ে শুরু থেকেই নিজের ও হিলারি ক্লিন্টনের নাম ঘোষণা দিয়ে রেখেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তবে নিউ ইয়র্ক প্রাইমারিতে ডেমোক্র্যাট দলের মতো লড়াই করে জিততে হয়নি তাকে। ফলাফল বলছে নিউ ইয়র্ক প্রাইমারির 60% সমর্থনই পেয়েছেন ট্রাম্প, যেখানে জন ক্যাসিক পেয়েছেন 25% আর ক্রুজ পেয়েছেন মাত্র 14%। এই গাণিতিক হিসেবের উল্লেখ করে ট্রাম্প দাবি করলেন তার আশেপাশে জয় ছিনিয়ে নেওয়ার মতো আর কেউ নেই। আমরা আবারও বিজয় ছিনিয়ে এনেছি। আপনারা জানেন অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক সমালোচনাও, কিন্তু আমাদের বিজয় কেউ ঠেকাতে পারেনি। তবে আমরা পেরেছি। রিপাবলিকান বন্ধু টেড ক্রুজকে আমরা বুঝিয়ে দিয়েছি যে এবার তারও ছিটকে পড়ার সময় এসেছে। ট্রাম্পের এই বিজয়ের পর কিছুটা হতাশা দেখা গেল আরেক রিপাবলিকান টেড ক্রুজের বক্তব্যে। এই প্রথমবার নিজেকে বহিরাগত হিসেবে উল্লেখ করলেন তিনি। আমার আর ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্সের ভাগ্যটা মনে হচ্ছে একই রকম। আমরা দুজনই বহিরাগত। যুক্তরাষ্ট্র এর আগেও কিন্তু বহিরাগতদের আপন করে নেয়ার নজির দেখিয়েছে। আশা করছি আমাদের নতুন প্রজন্ম আমাদের সেই সুযোগ দেবে এবং সামনে আমরা আরো ভালো করব। এদিকে নিউ ইয়র্কে হিলারির কাছে পরাজয়ের পর আগামী প্রাইমারিকে সামনে রেখে পেনসিলভানিয়ায় পৌঁছেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্যান্ডার্স। সেখানে আগামীতে হিলারিকে আবারও পরাজিত করবেন বলে দাবি করেন তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু জানান, প্রায় 1 যুগ পর একই দিনে অনুষ্ঠিত রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে প্রবাসী বাঙালি ভোটারদের সংখ্যাও ছিল অনেক বেশি। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নিবন্ধিত বাঙালি ভোটারের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এছাড়াও নির্বাচনী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। নিউ ইয়র্কের প্রায় 34% অভিবাসী ভোট এবারের প্রাইমারিতে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে বলেও মনে করছেন অনেকে। ওভারঅল নিউ ইয়র্কে এবার বাঙালি যারা ভোটার আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। আমরা এ পর্যন্ত যত কেন্দ্রের থেকে খবর পাচ্ছি। আমরা এখানে বোর্ড অফ ইলেকশনের হয়ে কাজ করছি। যাদের একটু ইংলিশে প্রবলেম আছে তাদেরকে একটু হেল্প করছি, অথবা প্রবলেম না থাকলেও গিয়ে তাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করছি অনেকের। আমি হিলারি ক্লিন্টনকে ভোট দিয়েছি আজকে। থ্যাংক ইউ। আমি ডেমোক্রেট হিসাবে ভোটার হিসাবে রেজিস্টার করেছি। আমি আমার দায়িত্ব মনে করে আমি ভোট দিতে আসছি। আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি।
সিরিয়ায় একটি ঐক্যের সরকার গঠনে সব ধরনের সহায়তা করতে বর্তমান সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শান্তি আলোচনায় আসাদের প্রধান আলোচক বাশার আল জাফারি। তবে প্রেসিডেন্ট আসাদের থাকা না থাকা নিয়ে কোনো আলোচনায় অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে প্রধান বিরোধী জোট এইচএনসি আসাদকে অপসারণের শর্ত দিয়ে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সিরিয়ায় বিদ্রোহীদের উপর সরকারি বাহিনীর অভিযান চলছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে বলা হয়, উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব ও লাতাকিয়া প্রদেশের বিভিন্ন বিদ্রোহী অবস্থানে তীব্র হামলা চালিয়েছে রুশ ও সিরীয় বিমানগুলো। বিদ্রোহীরাও পাল্টা রকেট হামলা চালিয়েছে শিয়া অধ্যুষিত কেফরায়া গ্রামে। সেখানে শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছে। এ পরিস্থিতিতে শান্তি আলোচনায় আসাদ সরকারের প্রতিনিধি বাশার আল জাফারি জেনেভায় জানালেন, সিরীয় জনগণ চাইলে সকলের অংশগ্রহণে একটি ঐক্যের সরকার গঠনে প্রস্তুত রয়েছেন তারা। Our mandate stops. একটি ঐক্যমত্যের সরকার গঠন করতে আমাদের যথেষ্ট সদিচ্ছা রয়েছে, যা হবে স্বচ্ছ আর যেখানে সব পক্ষের অংশগ্রহণ থাকবে। কিন্তু আসাদ সরে যাক বলে কেউ জেনেভায় বসে চিৎকার করলেই হবে না। তারা আসলে সৌদি আরব ও তুরস্কের হাতের পুতুল। প্রেসিডেন্টের ব্যাপারে কারো সাথে কোনো কথা বলবো না। We have no mandate whatsoever. বাশার আল জাফারি আসাদের ভাগ্য নিয়ে কথা বললেও উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি প্রধান রিয়াদ হিজাব বলেছেন, ক্ষমতা থেকে আসাদের অপসারণের ব্যাপারে কোনো ধরনের আপোষ নয়। আন্তর্জাতিক সিরিয়া সাপোর্ট গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের একসাথে বসে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে বলছি, কারণ অসহায় মানুষদের কথা বিবেচনায় নিয়ে এখনই শান্তি ফিরিয়ে আনা উচিত। আরেকটা বিষয়, আসাদকে আমরা কখনোই ক্ষমা করব না। তাকে বিচারের মুখোমুখি হতেই হবে, কারণ সে একটা জঘন্য যুদ্ধাপরাধী। তবে শান্তি আলোচনা থেকে এইচএনসি সরে গেলেও জাতিসংঘ বলেছে, এইচএনসি প্রতিনিধিরা জেনেভাতে অবস্থান করবেন। বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এদিকে সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সরকারি বাহিনীর আলাদা বিমান হামলায় শিশুসহ অন্তত 50 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলো। মঙ্গলবার প্রদেশটির মারাত আল নুমান ও কাফরনুবল শহরে এসব হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরগুলোর ব্যস্ত বাজার এলাকায় হামলা চালায় সরকারি বিমানগুলো। মারাত আল নুমানে 40 জন এবং কাফরনুবলে 10 জন নিহত হয়। এছাড়া আহত হয় 80 জনের বেশি। শহর দুটি আসাদ বিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। গেল ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি শুরুর পর বিদ্রোহীদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা এটি। সংঘাত বেড়ে যাওয়া এবং প্রধান বিরোধী জোট এইচএনসির জেনেভা শান্তি আলোচনা থেকে সরে যাওয়া সত্ত্বেও আলোচনার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র আশাবাদী বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর কোন পক্ষ সিরিয়া শান্তি আলোচনা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছে উল্লেখ করে এই ষড়যন্ত্রকারীদের জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শান্তি আলোচনায় সফলতার জন্য পারস্পরিক বিশ্বাস এবং ধৈর্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিরিয়া বিষয়ক চীনের বিশেষ দূত। সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিদ্রোহীদের ওপর আসাদ বাহিনী আগ্রাসন অব্যাহত রেখেছে উল্লেখ করে প্রতিবাদ স্বরূপ সোমবার জেনেভা শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি। জাতিসংঘের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলে তারা। এ অবস্থায় মঙ্গলবার সিরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যর্থ নেতৃত্বকে দায়ী করে হোয়াইট হাউস। প্রধান বিরোধী জোট এইচএনসি শান্তি আলোচনা থেকে বেরিয়ে গেলেও আলোচনার মাধ্যমেই সিরিয়ার রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও আশাবাদী বলেও মন্তব্য করা হয়। আসাদ প্রশাসন বছরের পর বছর ধরে সিরিয়াকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, আর এ কারণেই তাকে অবশ্যই ক্ষমতা ছেড়ে দিতে হবে। শান্তি আলোচনা আপাতত স্থগিত থাকলেও আমরা মনে করি বিভিন্ন পক্ষের মধ্যে কৌশলগত আলোচনা অব্যাহত রয়েছে এবং অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো আমরা। তবে রাশিয়ার বক্তব্য ভিন্ন। আন্তর্জাতিক কোনো পক্ষ যে কোনো মূল্যে আসাদ সরকারের পতন ঘটাতে চায় বলে অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরীয় বিদ্রোহীদের কোনো গ্রুপও শান্তি আলোচনা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। এই সকল ব্যক্তি বা গ্রুপকে জাতিসংঘের সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানান ল্যাভরভ। যারা উদ্দেশ্যমূলকভাবে শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, রাশিয়া তাদের সমর্থন করে না। আমি নিশ্চিত যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ আন্তর্জাতিক সিরিয়া সহায়ক গ্রুপ আইএসএসজির অন্যান্য সদস্য রাষ্ট্র এ ধরনের অপচেষ্টা সমর্থন করে না। আমি মনে করি এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এদিকে শান্তি আলোচনার সফলতার জন্য সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষ উভয়ের মধ্যেই পারস্পরিক আস্থা সৃষ্টি ও ধৈর্য প্রদর্শন অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন চীনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত শাই শিয়াওয়ান। বাশার আল আসাদ প্রেসিডেন্ট হিসেবে থাকবেন কিনা সেটি একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের দেশের জনগণেরই কেবল এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রয়েছে। এ নিয়ে চীনের কোনো অবস্থান নেই। তবে আমি বলতে চাই এই বিষয়টি শান্তি আলোচনার শর্ত হয়ে উঠতে পারে না। এছাড়াও সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধানে এবং শান্তি প্রতিষ্ঠায় চীন যে কোনো ধরনের মধ্যস্থতার পাশাপাশি সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। সৌদি আরব সফরের আগে 9/11 বিল উত্থাপন করায় মার্কিন কংগ্রেসের সমালোচনা করলেন ওবামা। টুইন টাওয়ার হামলায় তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে সংশয়। অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। মঙ্গলবার বার্লিনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপক্ষীয় সংবাদ সম্মেলনে তিনি দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের আশা প্রকাশ করেন। এর আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েল ফিলিস্তিন শান্তির লক্ষ্যে রাশিয়ায় একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন। গত মাসে পশ্চিম তীরে সেনা হামলায় আহত এক ফিলিস্তিনিকে মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনা ইলোর আজারিয়া। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলে গত সোমবার তার বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করেন ইসরায়েলি আদালত। একের পর এক ফিলিস্তিনি হত্যার কারণে পুরো বিশ্ব যখন ইসরায়েলি বর্বরতায় নিন্দায় মুখর, তখন হত্যাকারী স্বজাতি সেনার বিচার এড়াতে উঠে পড়ে লেগেছে শত শত ইহুদি। মঙ্গলবার তেল আবিবে খুনের ঘটনায় অভিযুক্ত ইলোর আজারিয়ার সমর্থনে এক সমাবেশে তাকে বীর বলে আখ্যা দেয় ইসরায়েলি বিক্ষোভকারীরা। মঙ্গলবারই আরেক ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার নাম বেন ডেভিড। রয়টার্স জানায় 2014 সালের মার্চে মোহামেদ নামের এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার ঘটনায় অভিযুক্ত সে। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই পরে গাজায় 50 দিন ধরে ইসরায়েলি হামলা চলে। দীর্ঘ সময় ধরে চলে আসা এই ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনে এবার রাশিয়ার সহযোগিতা চাইলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি মধ্যপ্রাচ্য বিষয়ে রাশিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অনুষ্ঠিত আগের সম্মেলনে এ বিষয়ক পরবর্তী বৈঠক মস্কোয় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি। এখন বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া উচিত। বৈঠকের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা শুরুর বিষয়ে ফিলিস্তিনকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। মস্কো থেকে মঙ্গলবারই বার্লিন যান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। সেখানে তিনি জার্মানির চ্যান্সেলর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। পরে যোগ দেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে। ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা নতুন করে শুরু করার ক্ষেত্রে অধিকৃত অঞ্চলে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিষয়টি এক বড় বাধা হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেন অ্যাঙ্গেলা মার্কেল। ইসরায়েল যেভাবে বসতি সম্প্রসারণ নীতি এগিয়ে নিয়ে চলেছে তাতে ব্যক্তিগতভাবে আমি উদ্বিগ্ন। দুপক্ষেরই উচিত কূটনৈতিক উপায়ে চলমান সংকট সমাধানের চেষ্টা চালানো। এদিকে জেরুজালেম সফরে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং। বৈঠকে তিনি ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পের 3 দিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকারী দল। শনিবারের 7.8 মাত্রার সেই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় 4,500 মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে 2 শতাধিক। প্রিয়জন ফিরে পাওয়ার অনিশ্চয়তা আর সব হারানোর দুঃখ কষ্টে স্তব্ধ এমন শত শত ইকুয়েডরবাসী। ধ্বংসস্তূপের ভেতর আর কারো বেঁচে থাকার আশা নেই। মঙ্গলবার পোর্তো ভিয়েজেতো শহরে চিলির উদ্ধারকারী দলের এই ঘোষণার সঙ্গে সঙ্গে মুষড়ে পড়েন স্বজনরা। আপনজন হারানোর কষ্টের সঙ্গে সঙ্গে মাথা গোজার ঠাঁইয়ের দুশ্চিন্তায় এখন দিশেহারা ইকুয়েডরের মানুষ। সরকারি হিসেবে প্রায় 1,500 বাড়িঘর শনিবারের সেই ভূমিকম্প গ্রাস করেছে। চিরচেনা ছাদ হারিয়ে বাধ্য হয়ে তাই এখন খোলা আকাশের নিচে দিন পার করছেন 20,000 মানুষ। 2 দিন ধরে স্টেডিয়ামে আছি, চারপাশে চেয়ে দেখছি সবাই পরিবারের সদস্যদের এখানে সেখানে খুঁজছে। দিন পার করাই এখন সবচেয়ে বড় যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে এখানে।
ya no se puede hacer nada. সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তবুও মিরাকলের আশায় পোর্তো ভিয়েজোতো, মানাবি, জামা, লিমা আর পেদেরনালস শহরে চলছে উদ্ধার কাজ। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া মঙ্গলবার বেশ কয়েকটি ভূমিকম্প বিধ্বস্ত শহর পরিদর্শনে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য ঘোষণা দেন। ধ্বংসস্তূপ থেকে যে মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ চলছে। তাদের আত্মার শান্তি কামনা করছি আমরা। ত্রাণ সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থা আর অক্সফাম খাবার পাঠাচ্ছে সেখানে। জাতিসংঘ পাঠাচ্ছে জরুরি চিকিৎসা, তাঁবু। সেভ দ্য চিলড্রেন তৎপর রয়েছে শিশুদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে। বিভিন্ন দেশও এগিয়ে এসেছে সাহায্যে। স্পেন, সুইজারল্যান্ড, বলিভিয়া, পেরু আর কিউবা খাবার, পানি আর ওষুধ পাঠিয়ে সাহায্য করছে। শনিবারে সেই ভূমিকম্পের পর প্রায় 163 বার অনুকম্পন অনুভূত হয়েছে ইকুয়েডরে। এখনো রাজধানী কুইটো আর পোর্তো ভিয়েজোতো শহরে ভবন হেলে পড়ছে। সরকার বলছে ভূমিকম্প দেশটির তেল নির্ভর অর্থনীতির প্রায় $3,000 কোটি ক্ষতি করেছে। দেশটির প্রবৃদ্ধিতেও 2 থেকে 3% বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমিকম্প। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। এদিকে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন এর মাত্রা ছিল 6.2। জাপানে ভূমিকম্পের পর খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে 30,000 মানুষ উদ্ধার কাজে যোগ দিয়েছে। কাদামাটি আর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে আনা হচ্ছে মৃতদেহ। কমপক্ষে 1000 মানুষ শনিবারের সেই ভূমিকম্পে আহত হয়েছে, বাড়ছে নিহতের সংখ্যা। বসতবাড়ি হারা হয়েছেন আরও প্রায় 94,000 মানুষ। 2 দফায় ভূমিকম্পের পর 22 ঘন্টায় কমপক্ষে 500 বার অনুকম্পন অনুভূত হয়েছে সেখানে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানায় ভূকম্প পরবর্তী এমন ঝাঁকুনি আরও 1 সপ্তাহ অব্যাহত থাকতে পারে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। আর কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপের হুঁশিয়ারি দক্ষিণের। সমঝোতার পথ বেছে নিতে পিয়ংইয়ং এর প্রতি ওয়াশিংটনের আহ্বান। মার্কিন কংগ্রেস 9/11 বিল পাশ করলে যুক্তরাষ্ট্রের $75,000 কোটি সম্পদ প্রত্যাহার করে নেয়ার সৌদি হুমকির 1 সপ্তাহ না পেরোতেই রিয়াদ সফরে গেছেন ওবামা। রওনা দেওয়ার আগে 9/11 বিল উত্থাপন করায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। ফলে ওই হামলায় সৌদি আরবে জড়িত থাকার প্রমাণ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি আর প্রকাশ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ওবামা ওই হামলার ঘটনায় CIA বা তৎকালীন বুশ প্রশাসনের জড়িত থাকার বিষয়টি গোপন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। বুধবার ইরাক সফর শেষে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। বৈঠকের আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়, উপসাগরীয় জোটের রাষ্ট্রগুলো সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যে উদ্বেগের মধ্যে রয়েছেন তা দূর করতেই এই বৈঠক। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন খোদ প্রেসিডেন্ট বারাক ওবামা। সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগের দিন এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় সদস্যদের আনা 9/11 বিলের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, এর মধ্য দিয়ে উপসাগরীয় বন্ধুদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে পারে। এটা শুধু 9/11 হামলার ক্ষতিগ্রস্তদের বিষয় নয়, এটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিষয়। আমরা আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কি ধরনের আচরণ করছি তার বিষয়। মার্কিন কংগ্রেসের বিষয়টি বোঝা উচিত। আমরা এভাবে কোনো মার্কিন নাগরিককে অন্য দেশের সরকারের বিরুদ্ধে মামলা করার অধিকার দিতে পারি না। সিনেটর চাক শুমার ও জন কর্নিন উত্থাপিত 9/11 বিল অনুযায়ী 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলায় সৌদি রাজপরিবারের কোনো সদস্য অর্থ সহায়তা দিয়েছেন এমন প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবার। চলতি সপ্তাহের শুরুতেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের হুমকি দিয়েছেন, এই বিল পাশ করা হলে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ করা $75,000 কোটি সম্পদ প্রত্যাহার করে নেওয়া হবে। ইরানি গণমাধ্যম প্রেস টিভি মনে
করে এই হুমকির পরপরই রিয়াদের সঙ্গে সাম্প্রতিক সময়ে কিছুটা শীতল হয়ে পড়া সম্পর্ক মেরামত করতে এই সফরের পরিকল্পনা করেন প্রেসিডেন্ট ওবামা। এদিকে ওই হামলার সময় বুশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে এর পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের জড়িত থাকার প্রমাণ ওবামা গোপন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন মার্কিন লেখক ও রাজনৈতিক গবেষক কেভিন ব্যারেট। প্রেসিডেন্ট ওবামা এখন বুশ প্রশাসনের অপরাধ থামাচাপা দেয়া ব্যস্ত। এই ঘটনা নিয়ে 28 পৃষ্ঠার প্রতিবেদনে সৌদি আরব, সিআইএ, মোসাদ এমনকি তৎকালীন কয়েকজন প্রশাসনিক কর্মকর্তার নাম রয়েছে। ওবামা সম্ভবত বুশের সঙ্গে কোনো চুক্তি করেছেন যাতে এসব তথ্য জনসমক্ষে না আসে। এই বাস্তবতায় 28 পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদন আদৌ ওবামার শাসনামলে প্রকাশিত হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এর আগে মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন 9/11-এর বিমান হাইজ্যাকের সঙ্গে জড়িতদের 15 জন সৌদি নাগরিক যারা সিআইএ এর হয়ে দীর্ঘদিন কাজ করেছেন এমন প্রমাণ রয়েছে ওই তদন্ত প্রতিবেদনে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনে যুদ্ধ চালাতে সৌদি আরবের কাছে প্রায় 300 কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে যুক্তরাজ্য। বুধবার অস্ত্রবিরোধীদের সংগঠন ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড ক্যাটের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। গত বছর মার্চ থেকে এ পর্যন্ত এই বিশাল অঙ্কের অস্ত্র সরবরাহ করে সৌদি আরবের সহিংস কর্মকাণ্ডে সহায়তা দিয়ে আসছে ব্রিটিশ সরকার। 34 পৃষ্ঠার এই প্রতিবেদনে আরো বলা হয়, আন্তর্জাতিক মহলের নিন্দা উপেক্ষা করে চলতি বছরেই প্রায় 70 লাখ পাউন্ডের অস্ত্র রপ্তানির লাইসেন্স ছেড়েছে যুক্তরাজ্য। প্রতিবেদনে ব্রিটিশ সরকারের এই কর্মকাণ্ডকে লজ্জাজনক উল্লেখ করে বলা হয়, কোনোভাবেই এই অন্যায়ের দায় এড়াতে পারে না তারা। ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যায় পরোক্ষভাবে তাদের হাত রয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়। আফগানিস্তানে অন্তত 10,000 কর্মীকে আইএস প্রশিক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা জামির কাবুলভ। এসব জঙ্গিকে রাশিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে পাঠানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। গেল বছর এর সংখ্যা 100-র কিছু বেশি ছিল বলে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামির। তিনি আফগানিস্তানে বিশেষ দূত হিসেবেও কাজ করেন। আফগানিস্তানে আইএস এর প্রভাব দিন দিন বাড়ছে বলেও মনে করেন রাশিয়া। গেল বছর আফগানিস্তানে আইএস প্রবেশের পর স্থানীয় জঙ্গি সংগঠনগুলোর বেশিরভাগই তাদের দলে যুক্ত হয়। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পাকিস্তানের বিশেষ আদালত। সরকারি আইনজীবীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার সকালে বিশেষ আদালতের 3 বিচারপতি এই আদেশ দেন। দ্রুত পারভেজ মুশাররফকে গ্রেফতারে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA কে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে 14 সপ্তাহের জন্য আদালতে ব্যক্তিগত হাজিরা মওকুফ করার বিষয়ে পারভেজ মুশাররফের করা আবেদনও বাতিল করে দিয়েছেন বিশেষ আদালত। বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত মুশাররফ গত মাসে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার কারণে দুবাই যান। প্রভিডেন্ট ফান্ড বিষয়ক নতুন নীতিমালা বাতিলের বিরুদ্ধে বেঙ্গালুরুতে রক্তক্ষয়ী বিক্ষোভের পর তা বাতিল করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের করা নতুন নীতিমালায় প্রভিডেন্ট ফান্ডের অর্থ পেতে শ্রমিকদের বয়স 58 বছর হতে হবে, আগে তা ছিল 54। এছাড়াও আরো বেশ কয়েকটি ধারা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। গতকাল ভারতের বেঙ্গালুরুতে এই নীতিমালা বাতিলের দাবিতে কয়েক হাজার গার্মেন্ট কর্মী সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা পুলিশের 6টি গাড়ি ও 5টি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জে আহত হয় বেশ কয়েকজন শ্রমিক। সেই সঙ্গে 20 শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে উত্তর কোরিয়াকে আরো কঠোর অবরোধের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার সিউলে আয়োজিত যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার ত্রিপক্ষীয় বৈঠকে একথা জানান দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আর সংকট সমাধানে ইরানের মতো উত্তর কোরিয়াকেও বিশেষজ্ঞদের সঙ্গে সমঝোতার পথ গ্রহণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশেষজ্ঞদের ধারণা, আগামী মাসে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। বছরের শুরু থেকেই উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে কোরীয় উপদ্বীপের উত্তেজনা বেড়েই চলেছে। এসব কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গেল শুক্রবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং, যদিও সেটি ব্যর্থ হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার।
অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সিওলে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে সার্বজনীন হুমকি হিসেবে আখ্যা দিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রতি জোর দেওয়া হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমাদের 3 দেশের নিরাপত্তার জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের নতুন কোনো উস্কানিমূলক আচরণ সিউল সহ্য করবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কঠোর অবরোধের মুখে পড়তে হবে তাদের। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পুনরাবৃত্তি ঘটালে যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া দেখাবে বলে জানান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিংকেন। সংকট সমাধানে ইরান ও বিশ্ব শক্তিগুলোর সমঝোতার উদাহরণ টেনে ব্লিংকেন বলেন, উত্তর কোরিয়ার বেলাতেও একই ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারে। ইরান তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করার পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও কমিয়ে এনেছে। একটি সমন্বিত চুক্তিতে পৌঁছাতে তাদের পরমাণু কেন্দ্রের পর্যবেক্ষক দলকে পরিদর্শনের অনুমতিও দিয়েছিল তারা। আমার বিশ্বাস সংকট সমাধানের এমন উদাহরণ উত্তর কোরিয়াকে উৎসাহিত করবে। তবে আন্তর্জাতিক এমন হুঁশিয়ারি ও আহ্বানের পরও উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে কতটুকু সরে আসবে তা নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। বিশেষজ্ঞদের ধারণা, দলীয় কংগ্রেসকে সামনে রেখে আগামী মের শুরুতে পঞ্চমবারের মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। জাহিদুর রহমান, সময় সংবাদ। গ্রিসের লেসবস দ্বীপের উপকূল থেকে 46 অভিবাসীকে উদ্ধার করেছে নরওয়ের একটি জাহাজ। নরওয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে বেশিরভাগই সিরিয়ার নাগরিক। এর মধ্যে 6 জন নারী ও 7 জন শিশু রয়েছে। উদ্ধারের পর তাদেরকে লেসবস দ্বীপের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিবাসীরা তুরস্ক থেকে নৌকায় গ্রিসের দিকে আসছিল বলে জানা গেছে। 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ ও সংঘর্ষ থেকে বাঁচতে হাজার হাজার সিরীয় নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে আসছে। সেখান থেকে সাগর পথে অবৈধ উপায়ে ইউরোপ প্রবেশ করতে গিয়ে ইতোমধ্যে অনেকের মৃত্যু ঘটেছে। নিম্নকক্ষে প্রস্তাব পাশের পর ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের অভিশংসন প্রক্রিয়া পর্যবেক্ষণে কমিশন গঠনের আহ্বান জানিয়েছে উচ্চকক্ষের প্রেসিডেন্ট ব্রেনান কালহিরোস। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার কমিশন গঠনে একটি ভোটাভুটির আয়োজন করা হবে এবং অভিশংসনের পুরো প্রক্রিয়ার বিস্তারিত 10 দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে। এদিকে রেনান জানিয়েছেন, অভিশংসন প্রক্রিয়ার সবকিছু আইন এবং সংবিধান মেনেই করা হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আকস্মিক বন্যায় এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বন্যার কবলে স্প্রিং শহরের অন্তত 50 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে হিউস্টন শহরের সব স্কুল কলেজ। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সোমবার হিউস্টন ও স্প্রিং শহরে 18 ইঞ্চি পর্যন্ত বন্যার পানি রেকর্ড করা হয়। এছাড়াও পানিবন্দী হয়ে পড়ে সেখানকার হাজারো বাসিন্দা। অব্যাহত বৃষ্টির কারণে শহরের প্রধান 2টি বিমানবন্দরেও ব্যাহত হচ্ছে বিমান ওঠানামা। বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। উচ্চ আদালতে কোহিনূর হীরা নিয়ে প্রধান সরকারি আইনজীবীর মন্তব্যের সমালোচনার পর ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, কোহিনূর ফিরিয়ে আনার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এর আগে সুপ্রিম কোর্টে ভারতের বেশ কয়েকটি এনজিও কোহিনূর ফিরিয়ে আনার দাবিতে মামলা করে। গত সোমবার প্রধান সরকারি রঞ্জিত কুমার জানিয়েছিলেন, কোহিনূর জোর করে বা অবৈধভাবে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়নি। এই মন্তব্যের পর পুরো ভারত জুড়ে সমালোচনার ঝড় ওঠে। অধিকাংশ ভারতীয় নাগরিক মনে করেন ইংল্যান্ড চুরি করে কোহিনূর হীরা নিয়ে গেছে। সিরিয়ার পালমিরার 2000 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনা আর্চ অফ ট্রায়াম্ফের অনুরূপ একটি স্থাপনা ব্রিটেনের রাজধানী লন্ডনে তৈরি করা হয়েছে। লন্ডনের ট্রাফালগার স্কয়ারে মঙ্গলবার এটি উদ্বোধন করা হয়। ইনস্টিটিউট অফ ডিজিটাল আর্কিওলজি 3D প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করেছে। আর্চ অফ ট্রায়াম্ফ উদ্বোধনের পর লন্ডনের মেয়র বলেন, বর্বরতার বিরুদ্ধে দাঁড়াতে প্রতিবাদ স্বরূপ বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রদর্শন করা হবে। গেল বছর প্রত্নশহর পালমিরা এই ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। এছাড়া শহরটির আরো বেশ কয়েকটি নিদর্শনও গুঁড়িয়ে দেয় তারা। সম্প্রতি শহরটি জঙ্গিমুক্ত করে দেশটির সরকারি বাহিনী। প্রত্যেক বছরের মতো এবারও তাইওয়ানের প্রাচীন মন্দিরে জড়ো হয়েছেন ইয়েহ বংশের মানুষ। এই বংশোদ্ভূতরা যেখানেই থাকেন না কেন, এই দিনটিকে উদযাপন করতে তাইওয়ানে ফিরে আসেন।
হাসি খুশির পাশাপাশি এই পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। প্রায় ৬,০০০ মানুষ গভীর প্রার্থনায় মগ্ন তাইওয়ানের সবচেয়ে পুরাতন মন্দিরের সামনে। রক্তের বাঁধন তাদের সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে। এই মানুষগুলো একসঙ্গে হওয়ার কারণ তাদের প্রত্যেকের নামের সাথে ইহ পদবি রয়েছে। প্রত্যেক বছরের একটি দিনে পৃথিবীর যে কোনো প্রান্তেই তারা থাকুক না কেন, সবাই হাজির হন এই প্রাচীন মন্দিরের সামনে। উদ্দেশ্য বহু শাখা প্রশাখায় ছড়িয়ে যাওয়া পরিবারের প্রত্যেক মানুষের সাথে সাক্ষাৎ। আমি নিউজিল্যান্ডে বড় হয়েছি। এ পর্যন্ত 3 বার আমি এই অনুষ্ঠানে আসলাম। এই অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। এখানে আসলে মনে হয় আমরা এক বৃহত্তর পরিবারের অংশ। এদিকে পুরো অনুষ্ঠানটি শুরু হয় অত্যন্ত জাঁকজমকভাবে। সেই সাথে এখানে রাখা হয় প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাবার, সাথে থাকে বিনোদনের সব আয়োজন। যে বিষয়টি সবচেয়ে মজার তা হলো এখানে আসা অনেকেই একে অপরকে চিনেন না অথবা দেখেননি কোনোদিন, কিন্তু রক্তের সম্পর্কে তারা প্রত্যেকেই আপনজন। বিশ্বে এমন বিরল ঘটনা আর আছে কিনা তা জানা নেই। এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা সবাই একই পরিবারের। আমি মাত্র কয়েকজনকে চিনি, বাকিরা আমার কাছে সত্যি অপরিচিত, কিন্তু ভালো লাগছে এটা জেনে আমরা সবাই একে অপরের নিকটজন। ইহ পরিবারের মানুষদের মতে চীনা বংশোদ্ভূত এই পরিবার 280 বছর আগে তাইওয়ানে আসে, কিন্তু তাদের পারিবারিক ঐতিহ্য 10,000 বছরের পুরনো। এদিকে সামনের বছরের পুনর্মিলনী বিশ্ববাসীকে জানাতে গিনেস বুকে রেকর্ডের জন্য আবেদন করবেন তারা। শাশ্বত সত্য, সময় সংবাদ। বিশ্বের বেশ কয়েকটি দেশে পালন করা হয়েছে আন্তর্জাতিক বালিশ লড়াই বা পিলো ফাইট ডে। আয়োজকদের দাবি, তরুণ প্রজন্মকে মানসিক চাপ মুক্ত করতে প্রতি বছর এই ব্যতিক্রমী লড়াইয়ের আয়োজন করা হয়। এ বছরের পিলো ফাইট ডেতে শত শত প্রতিযোগী বালিশ নিয়ে একে অন্যের ওপর মেতে ওঠে মেকি লড়াইয়ে। ক্ষণ গণনা শেষে প্রতিযোগীরা বালিশ নিয়ে একে অন্যের সঙ্গে লড়াইয়ে নেমে পড়েন। তবে কোনো রাগ বা ক্ষোভ থেকে এ লড়াই নয়। জার্মানির বার্লিনে আন্তর্জাতিক পিলো ফাইট ডে উপলক্ষে ব্যতিক্রমী এই লড়াইয়ে সবাই মেতে ওঠে। আমাদের খুবই ভালো লাগছে, আর আজ আবহাওয়াটাও বেশ ভালো। এই খেলাটি খুব মজার। আমরা লড়াই করছি কিন্তু কেউ আঘাত পাচ্ছে না। এটা কেবলই একটা বালিশ। আমি যখন কারো মুখে বালিশ আঘাত করছি তখন আমার খুবই ভালো লাগছে। আমি এই লড়াই খুবই উপভোগ করছি। বালিশ যুদ্ধের আয়োজন করা হয় হংকং ও তাইওয়ানেও। এতে বড়দের পাশাপাশি সমান উৎসাহের সঙ্গে অংশ নেয় ছোটরাও। 1 ঘন্টা ধরে চলা লড়াই শেষে অনেকটা চাপ মুক্ত হয়েই ঘরে ফেরেন অংশগ্রহণকারীরা। পিলো ফাইটের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের ওহাইও ও ক্লিভল্যান্ডেও। 2008 সালে প্রথমবার আয়োজিত পিলো ফাইট ডেতে অংশ নেয় বিশ্বের বিভিন্ন প্রান্তের 25টিরও বেশি শহরের অধিবাসীরা। এরপর আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য প্রতি বছর এপ্রিল মাসে এই লড়াইয়ের আয়োজন করা হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিউ ইয়র্কে দলীয় প্রাইমারিতে হিলারি ও ট্রাম্পের জয়। চূড়ান্ত লড়াইয়ে বিজয়ের আশা সাবেক এই ফার্স্ট লেডির। সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত 50। শান্তি আলোচনা ব্যর্থ করার ষড়যন্ত্রকারীদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ রাশিয়ার। ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতির কঠোর সমালোচনা মার্কেলের। শিগগিরই মস্কোয় আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব আব্বাসের। এবং ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে এখনো নিখোঁজ 2 শতাধিক। 3 দিন পার হয়ে যাওয়ায় কমে এসেছে জীবিতদের উদ্ধার হওয়ার সম্ভাবনা। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।